কথাটি বলে রিফাত নিজের খোলা শার্টের বোতামগুলি লাগিয়ে দিল। চশমা পরে চুলের মাঝে হাত চালিয়ে ঠিক করে নিল। একজন চিকিৎসক রিফাত, কখন কোন সময় তার ডাক পড়ে বলা মুশকিল। তারপর নিজের নার্সিংহোমের হেড ডক্টর নিজেই, রেসপন্সিবিলিটি থেকে মুক্ত নয় সে। রুম থেকে বেরিয়ে যাওয়ার আগে ইয়ানা রিফাতের হাত ধরে ফেলল। রিফাত ঘুরে তাকালো। ইয়ানা তার দিকে নজর সীমাবদ্ধ রেখেছে। কিছু বলবে? আমিও যাব। কিন্তু আমিও যাব। এক প্রকার বাচ্চাদের মতো জেদ ধরে বসলো ইয়ানা। রিফাত কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকতো মেয়েটার পানে। সবসময় রিফাত বিস্মিত হলো। ইয়ানা চঞ্চল, কিন্তু এক হয়ে না। রিফাত বুদ্ধিমত্তা কাজে লাগালো। বুঝলো ইয়ানার এহেন আচরণের পেছনে কারো হাত আছে, আর সেই মানুষটাকে তা বুঝতে একটু অসুবিধে হলো না রিফাতের। ইয়ানার পিট চোখ, উল্টানো ঠোঁট, করুণ আবেগী চেহারা রিফাতকে বেসামাল করে তুলতে সক্ষম। তার উপর মেয়েটা শাড়ি পরে তার সামনে দাঁড়িয়ে, আঁচলেরও ঠিক নেই। ইয়ানা ব্যস্ত নিজের জেদ পূরণের আশায়। এদিকে সে তার রূপে কেউ ছাড়খাড় হচ্ছে, তাতে তার কোনো ভ্রুক্ষেপ নেই। রিফাত উপায় না পেয়ে ইয়ানাকে নিজের দিকে টেনে ধরে। কণ্ঠে দৃঢ়তা বজায় রাখার চেষ্টা করে ধমক দেওয়ার সুরে বলল, জেদ করো না ইয়ানা, আমি করবই। রাত বাড়ছে। বারুক। জবরদস্তি? হ্যাঁ তাই। আমায় রাগাচ্ছ তুমি? হয়ে গেছে। আমি জেদ ধরলে বাঁচবে তুমি? মৃত্যু অনিবার্য। আপনার হাতের মাঝেই আমি জেদ জেদ ধরুন, মেরে ফেলুন। নিজের কোপ বজায় রাখতে ইয়ানা কি বলছে সে নিজেও জানে না। চোখের দৃষ্টি অনড়। ইয়ানাকে এক নতুন ধর্মারূপে দেখে রিফাত হতবাক। নিজের জেদও যেন হার মানল ইয়ানার কাছে। আজ রিফাতের মনে হচ্ছে নিজের টক্করে পেয়েছে কাউকে। রিফাত বাঁকা হাসল, ঝুঁকে গেল ইয়ানার সামনে, গাঢ় কণ্ঠে বলল, আমার উন্মাদনাকে আহ্বান জানিও না, তোমার সর্বস্ব দিয়েও থামাতে পারবে না। গাড়ির সিটে হেলান দিয়ে বসে আছে ইয়ানা। মুঠোফোনে সময় দেখাচ্ছে রাত 12:10। রিফাত নার্সিংহোমে ঢুকেছে অনেকক্ষণ। ইয়ানাকে গাড়িতে বসিয়ে সে ভিতরে ঢুকেছে। অবশ্য ইয়ানারও খুব একটা ভিতরে যাওয়ার মন ছিল না। ধীরে ধীরে রাস্তাঘাট সুনসান হয়ে আসে। মনোবশূন্য পরিবেশ বাড়ছে। আকাশের পূর্ণ শুভ্র চাঁদও লুকোচ্ছে বৃহৎ বৃক্ষের আড়ালে। শরীর ছমছম করে উঠল ইয়ানার। এমনিতেও নিজের করা আচরণে মারাত্মক লজ্জিত ইয়ানা। তখন যে আর কি হয়েছিল তা সে নিজেও জানে না। আসার পথে সারা রাস্তা ইয়ানা চুপ ছিল। নজর ফিরিয়েও তাকায়নি তার পাশে বসা পুরুষটির দিকে, কিন্তু অনুভব করতে পারছিল রিফাত এর কোনা চোখের চাহনি। তখন করা রিফাতের স্পর্শের কথা মাথায় আসতে ইয়ানা ঝাঁকুনি খেল। বিভোরে নিজের শরীর আঁচল খামছে ধরল। আবারও চোখ উঠিয়ে আশেপাশে তাকালো। একটা মানুষও তার চোখে পড়ছে না। দূরে দাঁড়ানো বেশ অনেকগুলি কুকুর দেখলো ইয়ানা। গলা শুকিয়ে আসছে তার, কেমন গা চমকানো পরিবেশ। প্রায় আধ ঘন্টা পর নার্সিংহোম থেকে বেরিয়ে এলো রিফাত। কিছু রিপোর্ট চেক করে নার্সদের ডিটেলস বুঝিয়ে হাজির হলো সে। সময় ব্যয় না করে গাড়ির ড্রাইভিং সিটে বসল। দরজা লাগানোর ধরাম শব্দে চমকে উঠল ইয়ানা। বুকে হাত রেখে সজোরে নিঃশ্বাস ফেলছে সে। রিফাত ভ্রু কুঁচকে বলল, ভয় পেয়েছো? না মানে কিছুটা। কিছুটা না, অনেকটাই। কপাল ঘামছে কেন? ইয়ানা ঝটপট শাড়ির আঁচল দিয়ে পুরো মুখমণ্ডল মুছে ফেলল মুহূর্তে। রিফাত সবটাই পরখ করল। ভয়ে জর্জরিত ইয়ানার মাসুম চেহারা দেখে রিফাত মনে মনে প্রশান্তি অনুভব করছে। সিটে পিঠ ঠেকিয়ে দিয়ে মাথা রাখল। চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস ফেলল। সত্যি সে ক্লান্ত। তারপর গম্ভীর স্বরে বলল, রাত বাড়ার সাথে সাথে নিরীহ প্রাণীরা অনেক কিছুই দেখতে পায় যা মানুষ্য দৃষ্টির বাইরে। তাই দেখো দূরের কুকুরগুলো কেমন চিৎকার করছে। ইয়ানা চোখ বড় করে তাকালো রিফাতের দিকে, তারপর দূরে তাকালো। সত্যি অনেকগুলি কুকুর একে অপরের সাথে লাগাই করে চিৎকার করে ডেকে উঠছে। কিন্তু অবশ ইয়ানা রিফাতের কথায় বিশ্বাসী হয়ে ঠোঁট ফুলিয়ে বলল, কি দেখতে পায় তারা? রিফাত ছপ করে গাড়ির বাতি নিভিয়ে দিতে ইয়ানা কেঁপে ওঠে। নিজেকে গুটিয়ে নিয়ে যায় রিফাতের কাছে। রিফাত ঠোঁট বাঁকায়, চোখ মেলে তাকায় তার পাশে রূপসী অবয়বের দিকে। মেয়েটার কি জাদু জানে? মাঝে মাঝে এই প্রশ্ন হার্ট সার্জন রিফাত হোসেনের মাথায় আসে। তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে এই মেয়ে।
জীবনে প্রথমবার নিজের সিদ্ধান্তের খেলাপ হয়েছে শুধু এই রহস্যময়ী কন্যার জন্য। কি আছে অপরিপক্ক মেয়েটির মাঝে? হাতে গোনা 10 বছরের ছোট এই মেয়ে যে এখনো অসম্পূর্ণ নিরীহ। এই যে এই মুহূর্তে ভয় কেমন হিরিয়ে এসেছে রিফাতের কাছে, চোখে মুখে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রিফাত শুধুই দেখল ক্রাশে ঘামছে ইয়ানার গলা কাঁধ, যা জড়িয়ে রাখা শাড়ির আঁচলে ফাঁক থেকে খুব সহজে লক্ষ্য করতে পারছে। অস্থির লাগছে রিফাতের। সময় ব্যয় না করে ঝটপট পেঁচানো শাড়ির আঁচল সরিয়ে দিল সে। পকেট থেকে রুমাল বের করে মুছে দিতে লাগলো ইয়ানার ঘরমাক্ত উন্মুক্ত স্থান। ইয়ানা ঘাবড়িয়ে গেল, লজ্জা পেল বিশাল, কিন্তু তা স্থায়ী হলো না বেশিক্ষণ। রিফাত শান্ত কণ্ঠে বলল, আল্লাহর ইবাদতের জন্য মানুষ ছাড়াও আরও একটি মাখলুকাত আছে। তারা কে ইয়ানা? ইয়ানা দাঁতে দাঁত পিষে ভিড়িকে নিঃশ্বাস ফেলছে, থরথর করে কাঁপছে বদন। ইয়ানা চোখ বন্ধ করে আঁকড়ে ধরল রিফাতের বেশি বহুল বাহু। মিনমিনে কণ্ঠে বলল, বাড়ি ফিরে চলুন, আমি বাড়ি যাব। আমি তো রিফাত নই ইয়ানা। ব্যাস, আসমান থেকে পড়ল ইয়ানা। হু হু করে কেঁদে উঠল এবার। ছোট্ট হাতে ধারালো নখ দাবিয়ে দিল রিফাতের হাতের পিঠে, তারপর ঝটকা দিয়ে সরে গেল। হাত পা গুটিয়ে নিজের সিটের একদম কোণে ঘেঁষে বসল। ভয়ের চোটে হুঁশ হারিয়েছে সে। কান্নার শব্দে মুখরিত হলো পরিবেশ। সিটের সাথে মিশে গেছে ইয়ানার ছোট্ট শরীর। চোখ মেলে তাকাচ্ছে পর্যন্ত না। রিফাত কোনো কথাই বলল না, শুধুই দেখো ইয়ানার দেওয়া ক্ষতর দিকে, যারা অনুভব করছে। সাদা পাতলা চামড়ায় গভীর নখের দাগ লাল হয়ে গেছে, কিন্তু সবকিছু ভুলে মনে প্রাণে উপভোগ করছে সে ইয়ানাকে। পেট ফেটে হাসি আসছে তার, কিছুটা হাসলো কিন্তু শব্দহীন। মেয়েটার সব রূপ সে দেখবে, রাগ, জেদ, ভয়, কান্না, সমস্ত কিছু। ডোর লক করে গাড়ি স্টার্ট দিল। বাড়ির গেটের সামনে গাড়ি থামাতে রিফাত তাকালো ইয়ানার দিকে। বাচ্চাদের মতো জ্ঞান হারিয়ে ঘুমে আচ্ছন্ন সে, গভীর ঘুমে। মেয়েটাকে জাগিয়ে তুললে পাপ হবে। নিচে নেমে স্লিপিং বিউটিকে আলগোছে টেনে কোলে তুলে নিল। পা থামলো বিছানার কাছে এসে শুয়ে দিল আলতো করে। চোখের কোণে নোনা জলের রেখা নজর এড়ালো না রিফাতের। শাড়ির পিন খুলে টেবিলে রাখল। ধীর গতিতে পুরো শাড়ি খুলে ঝটপট পাতলা চাদর টেনে দিল ইয়ানার দেহে। এই রকমের ভারী শাড়ি পরে শান্তির ঘুম অসম্ভব ভেবে এই কাজ করল সে। তৎপর নিজেও ফ্রেশ হয়ে শুয়ে পড়ল ইয়ানার পাশে। ক্লান্ত শরীর যেন বিছানায় চাইছিল। নিমেষে ঘুমে আচ্ছন্ন হলো রিফাত। ঘুমের ঘোরে টেনে নিল ইয়ানাকে, হাত রাখলো উন্মুক্ত নরম মেয়েলি অবয়বে। কেঁপে উঠল ইয়ানা নিজেও। ঘুমের রেশ কাটতে কাটতে বেজে গেল সকাল 9:30। উঠে বসে চোখ মেলে ঘুম ভাঙানোর চেষ্টা করলো কিছুক্ষণ। চুল হাত খোপা করে চোখ গেল নিজের পানে। আটকে উঠল ইয়ানা। হিম হয়ে গেল দেহাবশেষ। নিজের অবাঞ্ছিত রূপে কাহিল হলো। এদিক সেদিক তাকিয়ে দেখল রুম ফাঁকা। চটজলদি পাতলা চাদরটা নিজের শরীরে জড়িয়ে নিল। রন্ধে ছুটে যাচ্ছে শীতলতা। চোখের কোণ ভরে গেছে নিমেষেই। হুট করে নজর কাড়ে টেবিলে রাখা কাগজের দিকেই। হাত বাড়িয়ে কৌতূহলী হয়ে কাগজ খুলতেই দেখতে পেল কিছু লেখা। ব্যক্তিগত বরের সাথে দীর্ঘ রজনী কাটিয়ে সকালে নিজেকে নাজুক অবস্থায় দেখে মেরা লজ্জায় লাল হয়। কিন্তু তুমি ভয় পাচ্ছ, জানি। ভয়ের কিছু নেই। ছোট্ট শরীরে ভারী শাড়ি পরে ঘুমানো কঠিন ভেবেই কাল রাতে তোমায় শাড়িহীন করেছি, তবে নিবস্ত্র নয়, স্টুপিড। পুরো বদনে ছড়িয়ে পড়ল কম্পন। লালিমায় স্পষ্ট হলো শুভ্রকাল। আজকাল সে রিফাতকে নবরূপে আবির্ভূত করছে। দেখছে একদম আলাদা রিফাতকে, একটু নির্লজ্জ, খানিক আদরে এবং বিশাল অনুরাগ মিশ্রিত এক হৃদয় লুটেরা। সকাল 10টায় জামাইয়ের হাতে ভারী নাস্তা মিষ্টি ফল দেখে অবাকের চরম অস্থিরতায় পৌঁছালো আতিকার মা। আহিল সমস্ত কিছু নিজ দায়িত্বে ডাইনিং টেবিলের উপর রেখে সোফায় বসলো। এদিকে আতিকার বাবা মা পেরেশান। নতুন জামাই এভাবে হুট করে চলে আসাতে ঘাবড়িয়ে গেছে তারা। কিছু আয়োজন নেই, কি করবে কি না করবে ভেবে কাহিল অবস্থা তাদের। আহিল বুঝলো সবটাই। আতিকার বাবার হাত ধরে বসিয়ে নিল নিজের কাছে, তারপর খুবই সুন্দরভাবে বলল, বউ মেয়ে হতে পারলে জামাই ছেলে কেন নয় আঙ্কেল? দেখুন তো কেমন অস্থির হচ্ছেন আপনারা, এটা কিন্তু ঠিক নয়।
আতিকার বাবা কিছুটা হেসে আমতা আমতা করে বলল, আসলে নতুন জামাই তুমি, তোমার আদর যত্নের ত্রুটি আমাদের ভালো লাগবে না, তাই একটু। তাহলে পুরনো হলে তারপর আসবো এখানে, তাই তো? ইস, না 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 বাবা, আমি এমনটা বলতে চাইনি। তুমি এসেছো, আমরা প্রচুর খুশি হয়েছি, আনন্দ লাগছে। শুনে খুশি হলাম আব্বু, কোনো টেনশন করবেন না। আপনারা জামাই আদর করবেন আর আমি একটু শ্বশুর বাড়ি আদর করতে পারবো না? পারবে, অবশ্যই পারবে বাবা। আতিকার মা, যাও দেখি জামাইয়ের জন্য চা করো। স্বামীর আদেশে ছুটল রান্নাঘরে। এদিকে আহিলের চোখ দুটো যে খুঁজছে তার প্রিয়তমাকে, উসখুস করছে মন। মেয়েটার জন্যই তো সকাল সকাল জামাই সেজে হাজির হলো শ্বশুর বাড়িতে। কোনোভাবেই নিজের নাজেহাল মন সে ধারস্থ করতে পারল না। আতিকার বাবা সোফা থেকে উঠতে উঠতে আমতা আমতা করে বলল, আতিকা রুমে আছে, কি করছে কে জানে। আমি বরং একটু বাইরে যাই, এই সময় গরম গরম জিলাপি পাবো, ভীষণ ভালো লাগবে খেতে। আহিল বাবা, আমি আসি এখন। আহিল সম্মতি জানালো মুস্কি হেসে। এদিকে তার শ্বশুর মশাই ইনডিরেক্টলি তাকে আতিকার রুমে যাওয়ার পারমিশন দিল। তা বেশ ভালোই বুঝলো চালাক আহিল। ঠোঁট কামড়িয়ে পা বাড়ালো এই কাঙ্ক্ষিত মানুষটির রুমে। আতিকা উঠেছে অনেক আগেই, কিন্তু বিছানায় শুয়ে শুয়ে ফোন ঘাটছিল সে। আলসেমিতে জর্জরিত বদন কোনোরকম ঠেলে ওয়াশরুমে নিয়ে গেল। ব্রাশ করে মুখ হাত ধুয়ে সবে বেরিয়েছে, কি সাথে সাথেই রুমে কাউকে প্রবেশ করতে দেখে এক পলক তাকাতেই ভিড়কি খেল। অবিশ্বাস্য নজরে তাকিয়ে রইল আহিলের পানে। লোকটা ধীর গতিতে তার দিকে এগিয়ে আসে। একদম তার সম্মুখে দাঁড়াতে আতিকা হা হয়ে তাকিয়ে রইল। হুঁশ ফিরল যখন আহিল হালকা ফু দিল আতিকার ভেজা মুখমণ্ডলে। আতিকা চমকে উঠল, আকুল হয়ে বলল, আপনি? বিশ্বাস না হলে ছুঁয়ে দেখো, মানা করেছে কে? ঢেউ খেলানো চিত্তে নিজের অবস্থা দেখে ছুটে গিয়ে বিছানা থেকে ওড়না নিয়ে গলায় জড়ালো। আইল ছোট ছোট দৃষ্টি নিয়ে তাকালো কিয়ৎকাল, তৎপর নিজেই আতিকার কোমর আঁকড়ে ওড়না টেনে সরিয়ে নিল। আতিকা চমকে উঠল, চমকপ্রদ চাহনি নিক্ষেপ করল। আইল সেদিকে পাত্তা দিল না, গম্ভীর স্বরে বলল, বিয়ে হয়েছে আমাদের, হালাল তুমি আমার জন্য। তোমার শরীর মন সবটাই জাস্ট আমার। এটা তোমার জায়গায় আমার রুম হলে ওর নাকি এই কামিজটুকু রাখতাম না। চোখ বড় করে তাকালো আতিকা। দম বন্ধ হয়ে যাওয়ার মতো কথাতে সে হিমশিম খাচ্ছে। ইস, এরকম কথা কেউ বলে? আতিকা রীতিমতো ভাষা হারিয়ে ফেলেছে। যখন একান্তে তুমি আমি থাকবো তখন বেশি ফর্মালিটির প্রয়োজন নেই, মনে থাকবে? আতিকা নতজানু হয়ে কাপা কণ্ঠে বলল, থাকবে। গুড, জানো তোমার জন্য, শুধুই তোমার জন্য আমি আজকাল ডক্টর থেকে রোগীতে পরিণত হচ্ছি। রোগী বনামক ওষুধ ছাড়া কিছুই মানে না। কিছুটা আবেগী কণ্ঠে কথাগুলি বলল আহিল। আতিকা চোখ মিলিয়ে ভ্রু কুঞ্চিত করে সুন্দর সবটাই। তারপর কি ভেবে ফিক করে হেসে উঠল সে। আহিল আলগোছে আরো কাঁধে টেনে নিল। মিশে গেল দুজন। চোখে মুখে ঘোর লেগে আসলো আহিলের। ঘন শ্বাস ফেলে হৃদয় কোকড়ে যাওয়া কণ্ঠে শোধায়, হেসো না জান, তোমার হাসি আমায় প্রভোগ করছে। এক নিমিষে শরীরে কারেন্ট ছুটে গেল আতিকার। মিয়ে গেল তার হাসি। শুকনো ঢোক গিলতে আরম্ভ করলো, কিন্তু থেমে নেই আহিল। হাত বেসামাল ছোঁয়া আতিকার কামিজ ভেদ করেছে অনেক আগেই। আতিকা সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারছে না, শরীর লেতিয়ে আসে। কোনো রকম ভাবে ঠোঁট নাড়িয়ে বলল, দরজা খোলা। আহিল বাঁকা হেসে বলল, তোমার প্যারেন্টস জানে নিউলি ম্যারিড কাপলদের রুমে নখ ছাড়া প্রবেশ করতে নেই, তাতে আমাদের থেকে বেশি তারা লজ্জায় পড়বে। আতিকা এবার পূর্ণ দৃষ্টি নিয়ে তাকালো তার পুরুষের দিকে। স্বাভাবিক হওয়ার জন্য বলল, কখন এসেছেন আপনি? বেশিক্ষণ হয়নি। তোমার মা আব্বু তো আমাকে দেখেই অস্থির, কিন্তু তারা এটা জানে না যে আমার এরকম হুট করে আসার কারণ তাদের মেয়ে। আমি আমি কি করেছি? অশান্ত অধৈর্যশীল, মন চাইছে তোমাকে আজকেই আমার বাড়ি নিয়ে চলে যাই। ভীতিকর হয়ে উঠল আতিকার মন। চোখ মুখ ভার করল। মা বাবা ভাইকে ছেড়ে যাওয়ার কথা শুনে বুকটা ভরে উঠল। আহিল বুঝলো প্রিয়তমার চোখের ভাষা। ধীর গতিতে হাত গলিয়ে দিল ঘাড়ে, আঁকড়ে ধরল মেয়েটার নরম গাল। ফিসফিসিয়ে বলল, এখন সাথে নেব না জানেমন, নির্ঘুম রাত কাটাতে নিজেকে তৈরি করো। আমি কিন্তু মোটেই দরদি নই। নাও আই ওয়ান্ট আ কিস, আ ডিপ লিপ কিস। আহিলের এহেন বাক্য বিনিময় আতিকার অস্বস্তিকে ঝালাফালা করে দিতে সক্ষম ছিল।
চুপচাপ ঠাই রইল। শরীরে শিউরে উঠছে তার, কিন্তু ছাড়া পাওয়ার উপায় নেই। কিন্তু তাও চেষ্টা চালিয়ে দেখল। মিনমিনে কণ্ঠে বলল, মা মনে হয় ডাকে। আহিল ধরতে পারল মেয়েটার চালাকি। এক ঝটকায় আতিকাকে লাগিয়ে ধরল দেয়ালের সাথে। দৃষ্টিশীল কাঁধে মাথা নামিয়ে নাক ঘষতে ঘষতে মৃদু স্বরে বলল, নো 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 ওয়ে মিসেস, ডোন্ট বি সো স্মার্ট। ভুল করলে তুমি দিলে সময়ের অপচয় কম হতো। এবার আমায় থামানোর অযথা চেষ্টা করবে না। এক লহমায় মিলল চার অধর। উম্মাদের মতো চলছে আহিলের অস্ত্র জোড়া। কাহিল অবস্থা আতিকার। মাতোয়ারা ছোঁয়ায় স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে সে। কোমরে চাপ অনুভব করছে বিশাল। অমৃত সুধাপানে ব্যস্ত আপন পুরুষকে বাধা দিতে পারছে না আতিকা। পুরুষালী হাতের বাধাহীন স্পর্শ দেহের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে। মেলি অবয়বের মাঝে থাকা আহিল কোনো বরণ মানল না। ব্যথায় কুকিয়ে অস্পষ্ট শব্দ করল আতিকা। চোখ খিচিয়ে বন্ধ করে নিজেকে সংযত রাখতে মরিয়া হয়ে পড়েছে সে। আহিল বসল তার রুক্ষ ছোঁয়ায় ব্যথিত তার প্রিয়তমা। ঘন শ্বাস ফেলে জড়িয়ে ধরল তাকে বুকের মাঝে। এইটুকুতেই হার মানলে চলবে না, সহ্য ক্ষমতা বাড়াতে হবে। আমি তোমার কাছে প্রচুর অসভ্য। হ্যাঁ? দীর্ঘক্ষণ পর রুমে প্রবেশ করল ইয়ানা। তৎক্ষণাৎ বেজে উঠল ফোন। কটু শব্দে মুখরিত হল পরিবেশ। বিরক্তিতে কপাল কুঁচকে আসলো। ঝটপট হেঁটে ফোনের দিকে দৃষ্টিপাত হতেই ঠোঁটের কোণে দখল করল সূক্ষ্ম হাসি। থই থই করে উঠল অনুভূতিরা। কেটে গেল ফোন। শো হলো 4টা মিস কল। বুক ধরপড় করে উঠল। মানুষটা এতবার কল করছে তাকে। রাগ হলো নিজের ওপর। দ্রুত গতিতে ফোনের লক খুলে ঘুরিয়ে ফোন করার আগে পুনরায় তা কটু শব্দে বেজে উঠল। এক ঢোক গেলে কাঁপা কাঁপা হাতে রিসিভ করে কানে নিতেই শুনতে পেল কড়া ধমক। ফোনটা নিয়ে ফ্লোরে আছাড় মেরো বেয়াদব। কোথায় থাকো হ্যাঁ? এমন ফোন রেখে লাভ কি যেখানে সময়ে পাওয়া যায় না? পাগল পেয়েছো? কাজ ছেড়ে সারাদিন ফোন দিতে থাকবো তোমায়? ইয়ানা কিছু বলতে চেয়েও পারল না। রিফাতের কণ্ঠে শুনে তার অবস্থা আশঙ্কাজনক। আমতা আমতা করতে করতেই শুনতে পেল ছেলেটার দ্বিতীয় ধমক। নাকি রাতে শাড়ি খুলে দিয়েছি ভেবে লজ্জা ইগনোর মারছো? যদি তাই হয় তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। এরপর বাকিটুকু শরীরে রাখবো না, সবটাই খুলে আলমারিতে সাজিয়ে রাখবো। স্টুপিড একটা। রিফাত ভয়ঙ্কর হুমকি এবং ধমক শুনে কান থেকে গরম ধোঁয়া নির্গত হচ্ছে ইয়ানার। ছি ছি ছি, কি সব শুনল সে। শরীর তুলে উঠল। চোখ মুখ শুকিয়ে গেল ক্ষণেই। গলা জড়িয়ে আসে। শব্দ উচ্চারণ করতে বেগ পোহাতে হচ্ছে তার। ইয়ানাকে চুপ থাকতে দেখে গজরে উঠল। কি হলো? কিছু বলছো না কেন? মাথা মোটা? আমি নিচে ছিলাম আর ফোন রুমে। তো কি তোমার এই মহৎ কাজের জন্য কি এখন অস্কার দিয়ে সম্মান জানাবো? ইয়ানা বলল। বিশাল খেপেছে ডক্টর সাহেব। ঠোঁট কামড়িয়ে হালকা হেসে মিয়ে যাওয়া কণ্ঠে বলল, দিলে মন্দ হয় না। আপনার বউ অস্কার বিজয়ী হলে আপনিও তো গর্বিত হবেন। রিফাত একবার চেঁচিয়ে উঠল। জোরালো তর্জন তুলে হিসিয়ে বলল, মজা হচ্ছে আমার সাথে? ইয়ার কি মারছো স্টুপিড? থাপ্পড় দিয়ে মজা ছুটিয়ে দেবো। রাখছেন কেন? ভয় পাই তো। থমকালো রিফাত। চোখ বন্ধ করে রুদ্ধশ্বাস ছাড়ল। মেয়েটার এইটুকুন কথাতেই এতক্ষণে জমিয়ে রাখা রাগ উবে গেল। তার আগুন রাগ ইয়ানা নিমিষেই শিথিল করে দিল। শুনতে পেল ইয়ানার গভীর নিঃশ্বাস, যা কর্ণঘাত হতেই রিফাত আকুল হলো। খাপছাড়া ভাব স্পষ্ট। রিফাত কোনো রকম জোরালো কণ্ঠে বলল, এরপর যেন এরকম না হয়। আমায় অপেক্ষা করানোর ফল কিন্তু ভালো হবে না, মনে থাকবে? থাকবে মনে। ইয়ানা উত্তর দিয়ে চুপ থাকলো। কিছু বলার সাহস তার হলো না। লোকটা ভীষণ রেগে আছে। ভুলভাল কিছু বললে যদি আবারও ধমকের শিকার হতে হয়, সে ভেবেই নীরবতাকেই বেছে নিল। কিয়ৎকাল পর শুনতে পেল রিফাতের স্বাভাবিক কণ্ঠ, সন্ধ্যা 7টার মধ্যে তৈরি থাকবে। এসে যদি দেখি রেডি না, তাহলে যেভাবেই থাকবে সেভাবেই নিয়ে যাব। কেন? কোথায় যাব আমরা? সব জানতে হবে না। আর শোনো, নখ কাটবে নিজের, একদম উড়িয়ে দেবে। সামান্য ভয়ে আমার হাতের অবস্থা বেহাল দশা বানিয়েছো। এরপরে কিছু করলে তো খামচিয়ে শেষ করবে আমায়। ইয়ানার বুক ধরপড় করে উঠল। মনে পড়ল কার রাতের সমস্ত কথা। রাগ হলো কিছুটা রিফাতের ওপর। লোকটা কিভাবে না তাকে ভয় দেখিয়েছিল। ইয়ানার রাগ দেখিয়ে ধীর কণ্ঠে বলল, আপনিও তো আমায় ভয় দেখিয়েছিলেন। তাই না?
আর আমার সাথে যাওয়ার জন্য জেদ কে দেখিয়েছিল? তার মানে আপনি বদলা নিয়েছেন। হুম, এখনো পুরো বদলা নিতে বাকি আছে। কিসের? খামচির। থমকে গেল ইয়ানা, হাত উছিয়ে নিজের বাড়ন্ত নখের দিকে তাকালো, ঠোঁট বাঁকালো, মনে মনে বকলো নিজেকেই। বেশি কিছু ভাবার আগেই রিফাত বলল, রাখছি, সন্ধ্যা 7:10। আল্লাহ হাফিজ। ফোন কেটে দেওয়ার পূর্ব মুহূর্তে শুনতে পেল ইয়ানার তড়িঘড়ি কণ্ঠ। কি পরবো? রিফাত আলগোছে ঠোঁট টেনে উত্তর দিল। শাড়ি। আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে লাজুকতায় ভরপুর হলো ইয়ানা। মাগরিবের নামাজ শেষ করে সোজা মায়ের কাছে গেল। আকুপাকু মনে মায়ের কাছ থেকে শাড়ির আবদার করতে ইয়াসমিন বেগম ভ্রুকুসকে জিজ্ঞাসা করল। এখন শাড়ি দিয়ে কি করবি? ইয়ানা আড়ষ্ট হলো। লাজে সে ভিড় জমায় অবয়বে মাথা নুয়ে এদিক সেদিক তাকিয়ে মিনমিনের কণ্ঠে বলল, ওনার সাথে বেড়াবো একটু, শাড়ি পরতে বলেছে, কিন্তু আমার কাছে তো শাড়ি নেই, আর আমি পরতেও পারি না। মেয়ের এরকম খাপছাড়া কথা শুনে ইয়াসমিন বেগম ঠোঁট টিপে হাসল। ইয়ানাকে আর খাটল না। আলমারি থেকে হট পিঙ্ক কালারের হ্যান্ডলুম শাড়ি বের করে ইয়ানাকে তা সুন্দর করে পরিয়ে দিল। শাড়িটা মূলত ইয়াসমিন বেগম ইয়ানার জন্যই কিনেছিল, কিন্তু মেয়ে তার শাড়ি সামলাতে পারে না ভেবে এতদিন নিজের কাছেই তুলে রেখেছিলেন। এখন মেয়েকে এই শাড়িতে দেখে মন ঠান্ডা হয়ে গেছে তার। অত্যাধিক আদরে লাগছে ইয়ানাকে। মেয়ের ধুতি ধরে তার গালে একটা চুমু দিয়ে বলল, কারণ নজর না লাগুক। ইয়ানা ক্ষীণ হেসে রুমে চলে এলো। তারপর ঘড়ি দেখলো 7টা বাজতে আর মাত্র 10 মিনিট। ইয়ানা ঝটপট ম্যাচিং হিজাব বের করলো। হিজাব বেঁধে চোখে মোটা কাজল টানল, ঠোঁটে হালকা গাঢ় লিপস্টিক। ব্যাস, এতে ইয়ানাকে মারাত্মক রূপবতী লাগছে। নিজেকে একবার পরিপূর্ণভাবে আরশিতে নজর বুলিয়ে নিয়ে বিছানায় বসলো ইয়ানা। অপেক্ষা করতে লাগলো রিফাতের। ফোনের সময় 7টা 2। আপন মনে বসে বসে পা দুলায় আর মোবাইল স্ক্রল করে। হুট করেই মনে হলো কেউ রুমে প্রবেশ করেছে। মাথা তুলে তাকাতেই দেখলো রিফাত, ক্লান্ত ভাব স্পষ্ট চোখে মুখে। দ্রুততার সঙ্গে নিজের ফোন, পার্স, চশমা এক এক করে টেবিলে রাখতে ব্যস্ত সে। ইয়ানা বুঝতে পারে রিফাতের কাণ্ড। চটজলদি ইয়ানার টেবিল থেকে পানি ভর্তি গ্লাস নিয়ে ধীর পায়ে হেঁটে রিফাতের পেছনে দাঁড়িয়ে মিহি স্বরে বলল,